কেন কথাটি বলছি, যে ঠাকুর কিন্তু বর্ণাশ্রমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এমনকি আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনাতেও কিন্তু ঠাকুর বর্ণাশ্রমকে মেনে চলার কথা বারবার বলেছেন। তো বুঝতেই পারছেন, বসু মানে হচ্ছে তারা কায়স্থ, অর্থাৎ বর্ণের দিক থেকে তারা হচ্ছে ক্ষত্রিয়। এবং ক্ষত্রিয়দের কাজ হবে দেশ রক্ষা, সুরক্ষা প্রদান এবং দেশকে রক্ষা দান করা, প্রতিরক্ষা, এইগুলি করবে কিন্তু ক্ষত্রিয় বর্ণের মানুষেরা। এবং আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যজনক ভাবে যে বসু পরিবারে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের যারা পূর্বপুরুষ, তারা অনেকেই কিন্তু এই মন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত ছিলেন। তার মানে তারা বর্ণচিত কাজ করেছেন। এই বর্ণচিত কাজ করেছেন বলেই তারা কারো বৃত্তি হরণ করেননি। ঠাকুর বারবার বলছেন যে ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন বর্ণ। তার কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার গীতাতে বলছেন যে চাতুর্বর্ণ ময়া সিস্টেম গুণকর্ম বিভাগ সহ, মানে আই হ্যাভ ক্রিয়েটেড the four varnas according to the attributes and according to the functions that they would perform. সুতরাং এটা কিন্তু প্রকৃতি দত্ত, মনে রাখবেন, এটা কিন্তু ম্যানমেড নয়। দিস ইজ নট ম্যানমেড সিস্টেম। এটা কিন্তু কোনো মনুষ্য সৃষ্ট প্রথা নয়। ইট ইজ মানে এটা প্রকৃতিরই প্রথা। ইউ ক্যান সে দিস ইজ দ্য ন্যাচারাল সিস্টেম, যেটা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন এই কথা। তো আমরা দেখছি যে জানকীনাথ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্বপুরুষেরা প্রত্যেকেই কিন্তু এই বর্ণচিত কাজ করতেন। তো এই যে পুরন্দর বসু খাঁ, যার আসল নাম গোপীনাথ বসু, তিনি ঘটনাক্রমে বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ 24 পরগনার কোদালিয়া বলে একটি জায়গায় নিজের বসতি স্থাপন করেন। এই জায়গার নাম কোদালিয়া হওয়ার পিছনে একটি কারণ আছে। কারণটি এই যে এই পুরন্দর বসু খাঁ তিনি সমস্ত ক্ষত্রিয়রা, সমস্ত কায়স্থরা যাতে সেখানে এসে সম্মেলন করতে পারে সেই জন্য তিনি একটা দিঘি খনন করেছিলেন। এই দিঘি যেহেতু কোদাল দিয়ে খনন করা হতো বা হয়েছিল, তাই দিনের শেষে বিভিন্ন কোদালগুলিকে সারিবদ্ধভাবে রাখা হতো। আর সেই কোদাল থেকেই এই স্থানের নাম হয় কোদালিয়া। এই কোদালিয়া গ্রাম এখনো বর্তমান এবং এখনো ওই পুরন্দর বসু খাঁর সেই বসত বাড়িটি আজও স্বমহিমায় বিদ্যমান, এটা আপনাদের জানিয়ে রাখি। এবং এই বংশেরই পরবর্তী ক্ষেত্রে এলেন হরনাথ বসু, যিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা, অর্থাৎ জানকীনাথ বসুর বাবা। তিনি কিন্তু নাম হচ্ছে হরনাথ বসু। কিন্তু হরনাথ বসুর সময়তে তাদের অবস্থা একেবারেই পড়ে গেছে। তারা বলতে গেলে একেবারে দরিদ্র হয়ে গেছেন। কিন্তু দরিদ্র অবস্থাতেও তাদের রক্তে বইছে ক্ষাত্র ধর্ম এবং বর্ণচিত ধর্ম। Yes, they were poor at that point of time, but they never sacrificed their বর্ণানুগ activities, এবং তারা they were never dishonest, তারা কখনোই অসৎ ছিল না। তাই জানকীনাথ বসুর পড়াশোনা করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, কেননা তখন অত্যন্ত দরিদ্র তিনি। তাহলেও আমরা তথ্য থেকে যেটুকু জানতে পারছি, অত্যন্ত বুদ্ধিমত্তার কারণে, বিকজ হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, তিনি হেয়ার স্কুলে, কলকাতার বর্তমান হেয়ার স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন এবং বিএ পাস করার পরে তিনি আইন পাস করেন, অর্থাৎ লটাও তিনি পাস করেন। কিন্তু দরিদ্র হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে এবং সংসারে তার দায়ভার তার বহন করার কারণে তিনি বর্তমান জয়নগর বলে যে জায়গা, দক্ষিণ 24 পরগনার যে জয়নগর বলে জায়গা, যেখানে
আপনারা জয়নগরের মোয়া নামে হয়তো চেনেন, সেই জয়নগরের স্কুলে তিনি হেডমাস্টার রূপে নিজেকে মানে নিজে কাজ শুরু করেন, এই জয়নগর স্কুলের হেডমাস্টার মশাই। আর সেই সময় এই প্রভাবতী দেবীর বাবা গঙ্গানারায়ণ দত্তের চোখ পড়ে এই জানকীনাথ বসুর উপর। লক্ষ্য করে দেখুন এই বিবাহ কিন্তু কেন হয়েছে, কতগুলি কারণ আছে। এক কারণ দেখুন, জানকীনাথ বসু তখন একজন সামান্য হেডমাস্টার মশাই মাত্র, অতি সামান্য তার ইনকাম, কিন্তু তদানীন্তন কালে মানুষ আর তাদের মানে পাত্র কত ইনকাম করছে সেটাকেই প্রধান বিবেচ্য হিসাবে দেখতো না, বরং ঠাকুর যে বিবাহ সংস্কারের কথা বলেছেন, যেখানে ঠাকুর বলছেন বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য এইগুলিকে দেখতে, আর আয়ের ব্যাপারটা সব শেষে দেখতে। ঠিক তাই গঙ্গানারায়ণ দত্ত মহাশয়ের চোখ পড়েছিল এই জানকীনাথ বসুর উপরে।